কাকিমা, তোমার যাওয়ার দরকার নেই, আমিই চলে যাচ্ছি। সেদিন থেকে শাকচুন্নি লক্ষ্মীকে পাহারা দেওয়া শুরু করে। আরে ও গো খুকি, কি ভাবছো এটা? শীতের সকাল, কুয়াশার মধ্যে লক্ষ্মী কাঁপতে কাঁপতে ঘর ঝাড় দিচ্ছে। ভাস্কর এসে তাকে ধমক দিয়ে বলে, এই যে নবাবজাদি, কড়া রোদ উঠে গেল, এখনো ঘরদোর পরিষ্কার করা হয়নি তোর? আমার চা কোথায়? তোর মা বাবা তো মরে বেঁচে গেছে, এখন আমায় না খেয়ে মারার তাল করছিস, তাই না? কাকা, এভাবে বলছো কেন? জুতোর পালিশ আর বাসনগুলো মাজতে মাজতেই তো একটু দেরি হয়ে গেল। আমি এখনই চা করে দিচ্ছি তোমায়। গত রাতে খুব জ্বর আসায় শরীরটা বড্ড কাঁপছে আমার। মুখ সামলে কথা বলবে ভিখারি। তোর মা বাবা যখন অ্যাক্সিডেন্টে মরে গেল, আমি তোকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি। এটাই তোর 14 পুরুষের ভাগ্য। আমার অন্ন বসে বসে গিলছিস, আবার কাজের অজুহাত দিচ্ছিস। কাকা, বাবা বেঁচে থাকতে এই ভিটেটা বাবার উপার্জনেই তৈরি হয়েছিল। আজ আমি নিজেই বাড়িতেই নিজেই ভিখারি হয়ে গেলাম। খুব তো কথা ফুটেছে দেখছি তোর মুখে। এত বাপের ভিটে করিস না, এত বাপের ভিটে করিস না। তোর বাপের যা দেনা ছিল সেগুলো আমি শোধ করেছি, তাই পুরো বাড়ি এখন আমার। খাস পড়িস এটাই তো বেশি, আবার ভিটের দখল চাস। আরে তুমি কার সাথে অত কথা বলছো শুনি? সাত সকালে অলক্ষীর মুখটা দেখলেও তো দিনটা মাটি হয়ে যায়। কতদিন বলেছি আপদটাকে বিদায় করো, আমার কথা শুনলে না তো। তা না হলে একদিন ঠিক দেখবে এই ভিটে মাটির ভাগ চেয়ে বসবে। ওকে তাড়াতাড়ি বাথরুমে পাঠাও, এক গাদা ময়লা কাপড় পরে আছে, ধুতে হবে তো। এরপর লক্ষ্মী কাজে চলে যায় আর সব কাজ শেষ করে ধোয়া ওঠা উনুনে রান্না বসায়। কাকিমা, ভাতটা প্রায় হয়ে এসেছে, ডালটাও নামিয়ে দিয়েছি, একটু লবণটা চেখে দাও তো। দে দেখি। কি রে, এই ভাতটা এমন শক্ত কেন? ভালো করে ফোটাসনি তো? তোর সব কাজে এত আলসেমি কেন শুনি? মনে হচ্ছে তুই ইচ্ছা করে আমার চাল নষ্ট করছিস, যাতে তোকে আবার নতুন করে কাজ না করতে হয়। না কাকিমা, কাঠগুলো ভিজে ছিল বলে আগুনটা ঠিক মতো ধরেনি। আর আজ আমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, খুব জ্বরও এসেছে। নাটক করিস না লক্ষ্মী, সামান্য ভাত রান্নার ক্ষমতা নেই তোর, আবার মুখে মুখে তর্ক করিস। তোর মতন একটা অলক্ষ্মী মেয়ে সংসারে থাকলে সংসারে তো অমঙ্গল হবেই। কাকিমা, একটু জল দেবে গো, গলাটা যে খুব শুকিয়ে আসছে। এই শুরু হলো, একটু বকাবকি করলে এই কথা অন্যদিকে ঘোরাস। আগে সব কাজ শেষ করবি, তারপর জল পাবি। না থাক, চল আজ তোকে একেবারে বিদায় করি। তোর কাকা তো সেটা করবে না, আমাকেই করতে হবে। তোমার মতো অলক্ষ্মীকে বাড়িতে রেখে কোনো লাভ নেই। এই বলে অর্পণা লক্ষ্মীর হাত ধরে টেনে হিচড়ে উঠোনের মাঝখান দিয়ে তারপর বাড়ি থেকে গেটের বাইরে বের করে দেয়। সন্ধ্যাবেলা পর্যন্ত লক্ষ্মী গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ভাস্কর কাজ থেকে ফেরার পর লক্ষ্মী তার পায়ে ধরে বলে, কাকা, কাকিমা আমায় আজ খুব মেরেছে গো, আর বলেছে এই বাড়ি থেকে চলে যেতে। আমি তো সব কাজই করি কাকা, আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কে আছে বলো? আমি কোথায় যাব? দোহাই কাকা, আমায় তাড়িয়ে দিও না। হাত ছাড় আমার লক্ষ্মী, অপর্ণা কখনো অন্যায় কাজ করে না। তুই নিশ্চয়ই ওকে অনেক জ্বালিয়েছিস। একদিন বাইরে রাত কাটালে বুঝবি এই বাড়ির মর্ম কি। যা এখান থেকে, বিদায় হ, আমার কিছু বলার নেই। এই শোনো, ওকে তাড়াতাড়ি বিদায় করো। ফের যদি ওকে আমি এ বাড়িতে দেখেছি, তাহলে ও এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো, এই বলে দিলাম। কাকিমা, তোমার যাওয়ার দরকার নেই, আমিই চলে যাচ্ছি। যেখানে আমার মা বাবার স্মৃতিটুকু অপমানিত হয়, সেখানে মরে গেলেও আমি আর জল স্পর্শ করতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। ভগবান, তুমি এর বিচার করো। এরপর লক্ষ্মী বাপের ভিটে ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে চলে গিয়ে সে গ্রামের এক নির্জন প্রান্তে প্রকাণ্ড এক তেঁতুল গাছের নিচে একাকী বসে পড়ে।
হে ভগবান, তুমি কি সত্যিই আছো? মা বলতেন কারো কেউ না থাকলে তার তুমি থাকো। আজ এই অন্ধকার রাতে আমায় কে দেখবে? কেন আমার বাবা মা আমায় একা রেখে চলে গেল? তখন হঠাৎ গাছের পাতা ঝরঝর করে কেঁপে ওঠে। লক্ষ্মী চমকে ওঠে। কে কে ওখানে? ও কাকা, তুমি কি আমায় নিতে এসেছো নাকি? পরক্ষণে লক্ষ্মী বুঝতে পারে যে সেখানে কেউ নেই। হয়তো কোনো পাখি কয়টা গাছের পাতা তার ডানা ঝাপটে ফেলেছে। কই, কেউ তো নেই। যে কাকা নিজে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সে কি আর আমাকে নিতে আসবে? আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কাল থেকে আমি নিজের হাতে তেল পিঠে বানাবো। ছোটবেলায় মায়ের কাছ থেকে শেখা সেই জাদু দিয়ে আমি মানুষের মন জয় করব। কারোর দয়া নয়, পরিশ্রমেই আমি মুক্তি খুঁজবো। এই তেঁতুল গাছই হবে আমার ঘর। পরদিন লক্ষ্মী তার সাথে করে আনা কিছু জমানো টাকা দিয়ে একটা কড়াইয়ে 1 বোতল তেল আর কিছু আটা, গুড়, নারকেল কিনে নিয়ে আসলো। লক্ষ্মী কড়াইতে করে পিঠে ভাজছে। পিঠের গন্ধে চারপাশ মোমো করছে। ওই পথে অনেক পথচারী যাওয়ার সময় কেউ তাকিয়ে দেখছে, কেউ কেউ থামছে। আরে ও গো খুকি, কি ভাজ্য এটা? কি অপার্থিব সুবাস! তেঁতুলতলায় এমন মায়াবী পিঠার গন্ধ একেবারে মমা করছে। এ তো বনের হাওয়াকেও মাতাল করে দিচ্ছে। জেঠুমশাই, এটা গুড় আর নারকেল দিয়ে বানানো গরম গরম তেল পিঠে। একবার খেয়ে দেখুন না, নিজের হাতে বানিয়েছি আমি। আচ্ছা দাও তো দেখি 1 পিস। আরে এই তো অমৃত! মা জননী, এমন তেল পিঠে তো রাজভোগেও পাওয়া যায় না। তোমার হাতে তো জাদু আছে মা। আপনাদের দোয়া আর আশীর্বাদ পেলেই আমার সব দুঃখ ঘুচবে। আপনারা খুশি হলেই আমি খুশি থাকব। এরপর লক্ষ্মী এক এক করে অনেক তেল পিঠা বিক্রি করে ফেললো। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। কড়াইতে আর মাত্র কয়েকটা তেল পিঠা আছে। এখন আর তেমন খদ্দের নেই, তাই সে সেই তেল পিঠাগুলো খাবে বলে সেদিনের মতো কড়াই নামিয়ে ফেললো। অন্ধকার রাত। হঠাৎ তেঁতুল গাছের ডাল থেকে এক দীর্ঘ ছায়ার নিচে নেমে এলো। কে কে ওখানে? আমি অনাথ মেয়ে, আমার কোনো সয় সম্পত্তি নেই। আমায় মেরো না গো, আমায় মেরো না। তুমি ভূত প্রেত হলে আমায় ছেড়ে দাও, আমি যে অনাথ। ভয় পাস না মা, আমি এই গাছের শাকচুন্নি। মানুষের নিষ্ঠুরতা আমি সব দেখি। তোর ওই শয়তান কাকিমা যখন তোকে মারছিল, আমার খুব ইচ্ছা করছিল ওর ঘাটটা মোটকে দি। তবে দিনের বেলা হওয়াতে পারিনি। কিন্তু তোর এই হাড় ভাঙা খাটুনি দেখে বড্ড মায়া লাগলো আমার। তোর তেল পিঠের গন্ধে আমার 100 বছরের তৃষ্ণা মিটে গেল রে মা। আপনি শাকচুন্নি? লোকে তো বলে আপনারা খুব ভয়ঙ্কর হন, কিন্তু আপনি তো আমার কাকিমার চেয়েও অনেক বেশি দয়া দেখাচ্ছেন দেখছি। আর আপনি আমায় মা বলছেন কেন বলেন তো? আমাদের দেখে ভয় তারাই পায় যারা মনের দিক থেকে কালো হয়। তুই তো কাচের মতো স্বচ্ছ। আমার কোনো সন্তান নেই রে লক্ষ্মী। আজ থেকে আমি তোর মা আর তুই আমার মেয়ে। তুই পিঠে বানাবি আর আমি তোর ছায়া হয়ে পাশে থাকবো। দেখি কোন শয়তান তোর গায়ে হাত দেয়। তোকে আর একা থাকতে হবে না রে মা। সেদিন থেকে শাকচুন্নি লক্ষ্মীকে পাহারা দেওয়া শুরু করে। লক্ষ্মী পিঠে ভাজে, শাকচুন্নি পাশে বসে পাহারা দেয় আর পিঠে খায়। এটা শুধু লক্ষ্মী দেখতে পায়, আর কেউ দেখতে পায় না।
এখন লক্ষ্মী পিঠা ভেজে গ্রামে গ্রামে বিক্রি করতে নিয়ে যায়। আস্তে আস্তে সে অনেক টাকা জমিয়েছে আর তেঁতুল তলায় একটা নতুন কুঁড়ে ঘরও তুলেছে। আজ হঠাৎ লক্ষ্মী জ্বরে থরথর করে কাঁপছে, তবুও সে পিঠে ভাজছে। মা, আজ আমার শরীরটা ভালো না। আগুন জ্বালাতে গিয়েও হাত থেকে কুচি পড়ে যাচ্ছে। যারা রোজ আমার থেকে পিঠে খায় তারা তো ঠিক পিঠে খেতে আসবে, তারা পিঠে না পেলে ফিরে যাবে গো। আমার যে খুব খারাপ লাগবে মা। মা, তুই আজ আর আগুনের কাছে যাবি না। আজ থেকে তুই বিশ্রাম নে কদিন। মানুষ যদি আমায় দেখে ভয় পায়, তাই আমি তোর রূপ ধরে গ্রামে যাব। তোর কণ্ঠস্বর, তোর হাঁটা চলা সব আমি নকল করে পিঠে বেচবো। কিন্তু মা, তুমি পারবে তো? মানুষ যদি তোমাকে চিনে ফেলে? শাকচুন্নির ভালোবাসা কি এতই ঠুন করে লক্ষ্মী যে তার মেয়েকে সে ক্ষুধার্ত থাকতে দেবে? আমি সব পারবো, তুই শুধু আরাম কর। মা, তুমি আমার জন্য এত করছো। মানুষ তো রক্ত মাংসের হয়েও আমায় চিনলো না, আর তুমি এক অপার্থিব আত্মা হয়ে আমায় এত ভালোবাসো। তুমিই আমার আসল মা। আচ্ছা, হয়েছে। এখন তো আমাকে পিঠে বেচতে যেতে দিবি। এরপর শাকচুন্নি লক্ষ্মীর ছদ্মবেশে গ্রামে পিঠা বিক্রি করছে। পিঠা নাও, পিঠা, মজার মজার তেল পিঠা আছে, নিয়ে যাও, নিয়ে যাও, গরম গরম তেল পিঠা নিয়ে যাও। এরপর মানুষজন ভিড় করে লক্ষ্মীর কাছ থেকে পিঠে কিনতে শুরু করে। ভাস্কর ও অপর্ণা আড়ালে এটা দেখে দাঁড়িয়ে ফিস ফিস করছে। অপর্ণা, দেখেছিস গ্রাম উজাড় হয়ে লক্ষ্মীর কাছে আসছে। পিঠা বিক্রি করে কত টাকা জমাচ্ছে মেয়েটা, ভাবা যায়। ওর নিশ্চয়ই অনেক টাকা হয়েছে, বুঝলি? বিশ্বাস করো গো, ও নিশ্চয়ই কোনো ডাইনি বিদ্যা শিখেছে। আমাদের বাড়িতে ও তো নড়তেও পারতো না, আর এখন দিব্যি ব্যবসা পেতে বসেছে। পাড়ার লোক তোর গুণগান করে শেষ করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, ওর এই বিপুল আয়ের ভাগ আমাদেরও চাই। চল চল, ওকে মিষ্টি মিষ্টি কথা বলে আবার বাড়িতে নিয়ে যাই। তারপর সব টাকা কেড়ে নিয়ে ওকে আবার লাথি মেরে বের করে দেবো। এভাবে পিঠা বিক্রি শেষে লক্ষ্মীরূপী শাকচুন্নি যখন আবার তেঁতুল তলায় ফিরে গেল, তার পিছে পিছে ভাস্কর আর অপর্ণাও গেল। ভাস্কর ও অপর্ণা লক্ষ্মীর কুঁড়ে ঘরে এসে কুমিরের কান্না শুরু করে দেয়। লক্ষ্মী, মা লক্ষ্মী আমার, তুই কেমন আছিস মা? তোকে বাড়ি নিয়ে যেতে এসেছে আমার মা। তুই অনাথ একজন মেয়ে, এভাবে তেঁতুল তলায় পড়ে থাকবি? এটা তো আমাদের লজ্জা মা। গ্রামবাসী আমাদের ছিছি করছে। আমি তোকে অনেক খুঁজেছি রে মা। চল চল মা, চল মা, আমাদের সাথে চল, তোর বাড়িতে চল। কাকা, আজ হঠাৎ মা বলে ডাকছো যে, আর ওটা এখন আমার বাড়ি হয়ে গেল? যেদিন শীতের রাতে আমায় বাড়ি থেকে বিদায় করলে সেদিন কি কোনো সমাজ ছিল না? আজ আমার রোজগার দেখে বুঝি আমার প্রতি মায়া বাড়লো। তোমাদের মায়া কি আমার পিঠের গন্ধেই জেগেছে কাকা, তাই না? লক্ষ্মী মা, ভুল বুঝিস না আমাদের। অভাবের জ্বালায় মাথা গরম হয়ে গেছিল। তুই ফিরে আয় মা, তোকে আমরা রাজরানীর মতো রাখবো। এখন কাজও করতে দেব না তোকে। থাম অপর্ণা, তোর এই লোভী মায়া আমি চিনি। এটা ভালোবাসা নয়, এটা তোদের লোভ। যখন অনাথ মেয়েটা পথে পথে কেঁদেছে, তখন তোরা কোথায় ছিলি? যখন ও জ্বরে কাঁপছিল, তখন তো তোদের মায়া হয়নি। ওরে বাবা রে, শাকচুন্নি, শাকচুন্নি, ও দোহাই লাগে, ছেড়ে দাও। কে বাঁচাবে তোদের? আমি ওর মা, আমি ওর দীর্ঘশ্বাস। তোদের মতো নরপশুরা যদি আর কোনোদিন ওর দিকে হাত বাড়াস, তবে তোদের ঘাড় মোটকে এই তেঁতুল গাছের ডালে লটকে রাখবো। তোদের কলিজা বের করে বনের শিয়ালকে খাওয়াবো। মা, ওদের মেরো না। ওরা যে মানুষ হতে পারেনি, এটাই ওদের বড় শাস্তি। ওদের ছেড়ে দাও মা, অন্তত এই জন্মটার জন্য ওদের মুক্তি দাও। ঠিক আছে মা, তোর করুণার কাছে আমার ক্রোধ হেরে গেল।
কিন্তু মনে রাখিস ভাস্কর, অনাথের চোখের জল ভগবানের আরশ কাঁপিয়ে দেয়। লক্ষ্মী আমার আশ্রয়ে থাকবে, আর কোনোদিন এদিকে এলে তোদের মেরে পুঁতে দেব। মা লক্ষ্মী, আমাদের ক্ষমা কর। আমরা সত্যি পশুর চেয়ে অধম ছিলাম। আমরা আর আসবো না মা এখানে। কাকা তোমরা যাও, যে ঘরে ভালোবাসা নেই সেখানে স্বর্গের সুখ থাকলেও আমি আর যাব না। এই তেঁতুল গাছের এই শাকচুন্নি মায়ের স্নেহই আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। মানুষ না হয়েও যে আমায় আগলে রেখেছে সেই আমার আপন। এরপর লক্ষ্মী ও শাকচুন্নি চিরদিনের জন্য এক গভীর মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। শাকচুন্নির ভালোবাসায় লক্ষ্মীর ছোট কুঁড়ে ঘরটি একটি আনন্দের খনি হয়ে ওঠে। তারা মানুষের ঘৃণা আর লোভ থেকে অনেক দূরে এক পরম সুখে শান্তিতে থাকতে শুরু করে।